বছরে আমরা অনেক নেতাকর্মীকে হারিয়েছি। তো আজকে এখন সেই নেতাকর্মীদের এই রক্তের বলিদানটাই হবে যদি আমরা সত্যিকার অর্থে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি। এবং এই গণতন্ত্র তখনই অর্থবহ হবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে। এই সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য আমরা আশা করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যথাযথ ব্যবস্থা নেবেন। একই সাথে আমাদের উচিত হবে যারা আমরা বিএনপি করি তারা এই নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন মনে করতে হবে, আপনাদের বুঝতে হবে। কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমান ৫ই আগস্টের পরবর্তী আমাদেরকে সতর্ক করে দিয়েছিলেন যে আসলে সামনে অনেক ষড়যন্ত্র হবে করে প্রতিটি আসনে আমাদের যে বিএনপির প্রার্থী যারা আছেন ধানের শীষে তাদের পক্ষে কাজ করবেন এবং তাদেরকে জয়লাভ করার জন্য যথাযথ চেষ্টা করবেন। এখন কারণ এমপি তখনই সে উন্নয়নমূলক কাজ করতে পারবে, তার ক্ষমতা থাকবে যখন তার দল ক্ষমতায় থাকবে। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আনোয়ার মঞ্জুর সাহেব নির্বাচন করবে, কিন্তু আমি এটা বুঝে পাই না যে বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখার জন্য যে 4জন ব্যক্তি ছিল তার মধ্যে উনি অন্যতম। এই আশা করব যদি সত্যিকার অর্থে যদি উনি মনোনয়ন জমা দেন, আমাদের যদি বিবেক বুদ্ধি থাকে, বিশেষ করে পিরোজপুর 2 আমরা যারা এখানে ভোটার তার বিরুদ্ধে মানববন্ধন করে বিভিন্ন আন্দোলন করতে হবে। তার কারণ দেশে আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে বুঝিয়ে দিতে হবে, যেটা আমাদের জুলাই সনদে যারা আছেন, যারা যোদ্ধা আছেন তারাও কিন্তু বারবার বলছেন যেটা কখনো যারা দোষর ছিল তাদের নির্বাচন করতে দেওয়া উচিত হবে না। এবং এটা যদি আমরা ভুলে যাই, এখন যদি বলি যে এলাকার ছেলে, কিন্তু ভাই তোমরা তো ভাই দোষরের সাথে জড়িত ছিলাম। তুমি যদি দোষরের সাথে জড়িত না থাকতা, অপকর্মে জড়িত না থাকতা, অবশ্যই উনি ওয়েলকাম, উনি আসতে পারে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে, তাই না? উনি তো আপনার এলাকার সন্তান না, উনি তো ভাই বহিরাগত তো বুঝেন, তাই না? উনি ভাড়া করা, আমাদের এত প্রার্থী থাকতে, যোগ্য লোক থাকতে আমার ভাড়া করা প্রার্থী কেন ভোট দিব, এটা আপনার এলাকার লোককে বুঝাতে হবে। 30 বছর ধরে সম্পর্ক। আমার বাবার নানি বাড়ি হলো শ্যাঙ্গল গ্রাম, আর আমার বাপের বাড়ি মানে আমার দাদা বাড়ি হলো ভান্ডারিয়া। তো আমি আপনাদের সন্তান, অ্যাটলিস্ট আমার তো একটা দাবি আছে আপনাদের উপর, এবং আমার উপর আপনাদের দাবি আছে না? তারপরেও আজকে যে বলেন এই পিরোজপুর জেলা এবং এই কাউখালী থানা বলেন, ভান্ডারিয়া থানা বলেন, যখন এখানে কোনো বিএনপি বলে কিছু ছিল না, সামান্য কিছু ছিল, সত্য স্বীকার করতে হবে আপনাদেরকে। আমার বাবা সেই বয়সে আপনাদেরকে নিয়ে সংগঠন করছে, আপনারা তখন এই দুলাল ভাই, আমাদের নির্মত ভাই, আহসান ভাই জানেন, আপনারা উনি গ্রামে গ্রামে যেয়ে আপনাদেরকে নিয়ে সংগঠন খাড়া করেছেন, আমাদের ভান্ডারিয়াতে করেছেন। সো আমাদের এই দলের প্রতি আমাদের যথেষ্ট, আমার বাবা কাজ করে গেছেন, পরবর্তীতে আমি চেষ্টা করেছি সবসময় যতটুকু পারা যায়। কিন্তু আপনারা জানেন 17 বছরে এলাকাতে ঘন ঘন কেন আসতে পারি নাই, কারণ আমাদের আপনাদের এই সামনের যেগুলি উন্নয়ন, যেগুলি আপনাদের গত আওয়ামী লীগ সরকার আমলে হয়নি, এবং আনোয়ার হোসেন মঞ্জুর সাহেবের ঘনিষ্ঠ লোক কাজ না করে টাকা পয়সা নিয়ে গেছে, আপনাদের কিন্তু এমন উন্নয়ন হয় নাই। আপনাদের কি হয়েছে, 2টা উপজেলা পরিষদ হয়েছে, আর এখন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স হয় নাই। ওনার স্বাস্থ্য কমপ্লেক্স যেটা মানুষের বেসিক চাহিদা, ন্যূনতম চাহিদা, তুমি সেভাবে পাত্তাই দেয় না। আরে ভাই তুমি কিসের এমপি, তুমি দিয়া গেলে কি, তুমি কাউ কিচ্ছু তুমি দাও নাই, রাস্তাঘাট হয় নাই, কিচ্ছু হয় নাই। পৌরসভাটা এই যে আসান ভাই জানে, আমার বাবা ওই সময় সচিবালয়তে 3-4 বার গেছে, পাস করে ফেছিল আমাদের জিয়াউল হক জিয়া মরুম মারা, এটা নিয়ে উনিও কম দৌড়ি করে না, আমার বাবা ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, পৌরসভা কনফার্ম ফাইল পাস হয়ে যাবে। সেই সময় যে আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব আটকেছে, বাগদাদি আটকেছে কি, উনি বন্ধ করে দিচ্ছে ফাইল, পরে কত দিচ্ছে যে বন্ধ করা হোক, ডিও লেটার দিচ্ছে আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব। এগুলি আপনাদেরকে বলতে হবে যে কাউখালী থেকে উনি বিমাতা সুলভ আচরণ করছেন। জানেন যে মনোনয়ন এই নিয়ে 6 বার নুরুল ইসলাম মঞ্জুর সাহেবের পরিবার পেল, কেন পেল এটা বুঝতে হবে, যে আমাদের প্রতি সে আস্থা আছে, যে আমরা দলের সাথে কখনো মুনাফিকি করি নাই, দলের বিপদ আপদে যা বলেন আমার বাবা যতটুকু পার্সেন্ট করে গেছেন এটা তারেক রহমান সাহেব জানেন, ম্যাডামও জানেন। তো আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারবো, যদি আল্লাহ যদি সহায় হয় আপনাদের সমর্থন হতে পারি, দেখবেন এই কর্মসংস্থানের ব্যাপারে আমি অগ্রাধিকার পাবো। এখানে আপনি যারা বেকার ভাই বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনারা তাকে অনেকেই দেখেছেন, যারা যুবক আছেন তারা এনে রেখে গিয়েছিলেন ধরে, তখনকার কিন্তু শেখ হাসিনা যুবকরা পিছনে যারা, কারণ
যে আমাদের অ্যারেঞ্জমেন্ট তাতে কিন্তু আমরা অন্যান্য ইউনিয়নকেও চিন্তা চেতনের নেতৃত্বে আমরা কিন্তু প্রোগ্রাম নিলাম দানের শীষমার্কের প্রার্থী আপনাদের আমাদের সকলের প্রিয় মুখ। আমরা দেখা যাবে আমরা 500 লোকের আয়োজন করলাম, মূল নাস্তা লেগেছে, মানে মানুষের মানে কিরকম যে এখন, এবং সেই প্রোগ্রাম আমরা শহীদ মিনারে তখন আমাদের আমাদের সরকারি প্রোগ্রামে আমরা উপস্থিত ছিলাম। তারপরেও আমরা বিভিন্ন মহল থেকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি দেশের যত ক্রান্তি লগ্ন এসেছে সেই সব ক্রান্তি লগ্নে বিএনপি দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছে। অর্থাৎ ভারত বা পাকিস্তান কেউই কিন্তু আমাদের বন্ধু নয়, আমাদের বন্ধু কখনোই ছিল না। তারা সবসময় আমাদেরকে শোষণ করেছে, এখনো শোষণ করছে। আমরা বলবো বিএনপি হলো এদেশের মাটি ও মানুষের দল, এদেশের জাতীয়তাবাদের ধারক এবং বাহক। এই দেশের জন্য লড়াই করেছেন, আজকে তারেক রহমানও সেই লড়াই করে যাচ্ছেন। জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা বাংলাদেশপন্থী দল হিসাবে অর্থাৎ পাকিস্তান মোহাম্মদ সাবুর আজম করে বাংলাদেশের হাজার হাজার মানুষকে 25 মার্চ ভয়াল কালো রাত্রিতে নির্মমভাবে হত্যা করেছিলেন। ঠিক সেই মুহূর্তে 1971 সালের 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বাজার কেন্দ্র থেকে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেটা তো হচ্ছে আমরা রেলি করবো না, ঠিক আছে, কিন্তু এটা হিসাবে তাহলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা প্রিয় দলীয় নেতাও করবে। আজকে আমাদের এমন একটি দিন, যে দিনটি সৃষ্টির পিছনেই আমার দলের নেতা কেনা, আপনার আমার দলের নেতা কে? জিয়াউর রহমান। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই দলের আমরা একটি রাজনৈতিক আদর্শের সৈনিক। সে আমাদের রাজনৈতিক নেতা, সে আমাদের রাজনৈতিক নেতা, এই দলের প্রতিষ্ঠাতা। তার দলের রাজনীতি করি আমরা। আর আমাদের আজকে যারা আমাদের বিপক্ষে কথা বলে, তারা হলো এই দেশটাকেই চায় নাই, তারা এই দেশের লোক না, মূলত তারা হলো এই দেশের বিরোধিতা করছে। এই দেশ স্বাধীন চায় নাই, স্বাধীন না চাওয়ার কারণে এদেশের 2 লক্ষ মা বোনের ইজ্জতের সম্মান হানি হয়েছে, প্রায় 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে, যেটি ইতিহাস 30 লক্ষ মানুষ শহীদের, যে কথাটি আপনারা আমরা জানি। আজকে সেই দল এখন স্বাধীনতার বিজয় মিছিল করে, মানে একটা হাস্যস্করের বিষয় এখন স্মৃতি পরিণত হয়েছে। আজকে দেখেন এখানে স্মৃতিসৌধে সবাই মালা দেয়, শহীদ মিনারে আমরা যাই ভাষা আন্দোলনে, আমরা সব যাই, অথচ এরা কিন্তু মালা দিতে যায় না। মালা দিলে নাকি পুজো হয়, এইসব কথাবার্তা বলে। আজকে যারা শহীদদেরকে স্মরণ করে না, যারা শহীদদের স্মৃতিকে অবলম্বন করে না, তারা দেশের একজন নাকি তারা দেশপ্রেমী। আজকে এই ভণ্ড, মুনাফেক, প্রতারক সময় সময় যারা পল্টি দেয়, পাল্টায়, ঘুষ পাল্টায়, তারা আজকে আমাদের বিরুদ্ধে কথা বলে। আজকে আপনারা সবাই জানেন এমন একটা পর্যায়ে তারা এখন গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে যে জামাত মানে ইসলাম বিক্রি করতেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কামিয়াবিটা দান করুক। আর গত 16-17টা বছর আমরা যেমন আমার বাবা ছিলেন, আমরা জানি যে আমাদের কি রকম সাফার করতে হয়েছে। তো এরকম আপনাদের মধ্যে অনেকেই অনেক সাফার করেছেন, অনেকবারই জেলে গিয়েছেন, এখন অনেকের নামে অনেক কেস আছে, হাজিরা দিতে হয়, এগুলো আমরা জানি। তো এই 16-17 বছর কষ্ট করার পরে আগামী 12ই ফেব্রুয়ারি ইলেকশনে যদি আমরা একটা ভালো রেজাল্ট আনতে না পারি, সেক্ষেত্রে যদি অন্য কেউ আসে এখানে কর্তৃত্ব করার জন্য, তখন আমাদের অবস্থাটা কি দাঁড়াবে, এটা একটু মাথার মধ্যে কেউ যেন, মানে আমরা কাউকে জোর করবো না, কিন্তু আমরা যেন অনুরোধ করে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত
করতে পারি, সবার সেই চেষ্টা যেন থাকে। আর সবাইকে বুঝাতে হবে, ঠিক আছে আপনারা মূল্যবান, আপনারা ভোটটা দেন, বিগত দিনের কথা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে তারপর যেন দেওয়া হয়। এই জিনিসটা সবার বুঝিয়ে বলাটা আমার মনে হয় সব দায়িত্ব আর কি। জানেন যে যদি নির্বাচন হয় বিএনপিকে ঠেকানো যাবে না, আর আমাদের অবস্থা কিরকম হবে। যে অবস্থা, ওরা যে মুনাফিক তার প্রমাণ আপনারা দেখেছেন। কত বলে তারা যে ধর্ম ব্যবসায়ী, ধর্মকে ব্যবহার করে কিভাবে নিষ্ঠুর ভাবে ইসলামকে অপব্যাখ্যা করে দিচ্ছে। আজকে সকালে যখন আমাদেরকে আমার এমন দিন মোহাম্মদকে এক সাংবাদিক প্রশ্ন করে যে 16 ডিসেম্বর শহীদ বেদিতে জামাত ইসলামের কেন মারা দানা হল, আপনার বক্তব্য আমি বলেছি ওরা ধর্মকে নিয়ে ব্যবসা করে। ওরা আমার তার আগে জামাতের কর্মীকে জিজ্ঞেস করি কি তোমরা নিয়ে আসলো না কেন, ভাই ওটা তো করলে হারাম হয়ে যাবে, পূজা হবে। তাহলে আমি যদি হারাম হয় তাহলে তোমরা পূজায় গেলে কেন, আসতে কোনো কথা না, আসো ভাই আসি। ঠিক এই মুহূর্তে আমার সাংবাদিক 1 মিনিট পর 2 মিনিট পর আমাকে সাংবাদিক তারা ভোটের জন্য তারা পূজা যায়। হ্যাঁ যাবে পূজা, তুমি তো আমরা নিষেধ করি না, কিন্তু 1 বছর আগে 3 দিন আগে বলবা পূজা এসে যাবে, হারাম পূজা এসে যাবে, ইসলাম থাকবে না। আপনার আব্বা স্পষ্ট বলেছেন, স্পষ্ট যে যারা পূজা মুসলমান যেতে পারে না। আজকে ভোটের জন্য আপনারা সেটা হালাল হয়ে গেল। আজকে পূজার সাথে রোজার তুলনা করেন। আপনারা মনে করছেন হিন্দুরা কি চোদ্দ নয়? আপনাদের কথা আপনারা ঠিকই বোঝেন যে আপনি ভোটের পরে সারা মালা উঠতে কবে, এতে কোনো ভুল নাই। এখন শেখ মুজিব খুব ভালো, আমার অফিসে যখন আসছেন আমার এখনো মনে আছে 5 জন নেতা আসছেন, ছবিটা দেখে বলে ভাই ওর বঙ্গবন্ধু ছবিটা কি করবেন, কিছু করার তো নাই, সরকার আপনাকে যেহেতু দিয়েছে অবশ্যই ছবি তুলতে হবে। তখন বঙ্গবন্ধু, এখন রাহুলকে ভোট দেওয়ার জন্য এখন বঙ্গবন্ধু বলেন, এখন আসছেন মানে তার সে একটু ভালো লোক, তার ছবিটা থাকা উচিত ছিল। এখন একজন ভোটার একজন বলে একজন ভোট দেবে 18 কোটি ভোটারের সব বলে তার কাছে উঠবে বলে নাউজুবিল্লাহ। আমরা ভোট দিলে আজকে আমি অনেক জায়গায় আজকে সরকারি তো বলছি, নাম বলতে পারি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা বলেছেন। দাজ্জাল বলে না স্পষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের এক হাতে বেহেশতের টিকিট থাকবে, তারা বলবে আমাদের এক হাতে বেহেশতের টিকিট আছে আর এক হাতে দোজখের টিকিট। আমাদের কথা শুনবেন বেহেশতে যাবেন, আমাদের কথা শুনবেন না দোজখে যাবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছেন। আজকে কারা বেহেশতের টিকিট কেন বিচার করে? নাউজুবিল্লাহ। আজকে তাদের মহিলারা কবরে বলে, কবরে 3টি প্রশ্ন করা হবে, আল্লাহ সেই বলে কবরে বলে কাকে ভোট দিয়েছেন সেই প্রশ্নটাকে কবরে করা হবে। এগুলা বলছে, আপনারা এটা খেয়াল রাখবেন। لديا وللمؤمنين كما ربياني صغيرا يا الله সর্বশক্তিমান ذرياتي ربنا برتي حسنة وقنا عذاب প্রজে কবুলের মঞ্জুর করনি। দার নবী মায়ের নবী হযরত মাহমুদ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে স্পন্দ সমস্ত সবটুকু পৌঁছে সমস্ত সবটুকু